আরে এই যে বিশু বিশু, আমরা তোমার কাছে যাব বলে ঠিক করেছিলাম। ভালোই হলো এখানেই তোমার সঙ্গে দেখা হয়ে গেল। কেন মেসোমশাই, হঠাৎ আমার কাছে কেন? আরে তুমি তো এই বাড়ি মেরামতের দায়িত্ব নিয়েছো বলে শুনলাম। হ্যাঁ, আসলে কাকাবাবু ঠিক করেছেন সামনের মাস থেকে এই বাড়িতে ভাড়াটে বসাবেন, তাই ওই সবকিছু ঠিকঠাক করে। কিন্তু কিছুই তো ঠিকঠাক হচ্ছে না বাবু। উপেন বাবুরা চলে যাবার পর থেকে এ বাড়ি তো পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে। মাঝে 2-3 বার ভাড়াটে এসেছিল, কিন্তু কেউই তো বেশি দিন থাকেনি। তা বলে ও বাড়ি নিয়ে কোনো কালে কারো কোনো সমস্যা হয়নি। সাপ খোপের ভয়ে কেউ ওদিকে ঘেঁষত না বটে, তবে ভূতের ভয় না 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 না, আমি তো কসমিন কালেও শুনিনি। কিন্তু এখন যা শুরু হয়েছে তাতে তো আতঙ্কে এই এলাকা ছেড়েই চলে যেতে হবে দেখছি। না না বিশু, এ আর সহ্য করা যাচ্ছে না। তুমি তোমার কাকা বাবুর সঙ্গে কথা বলে এ বাড়ি ভেঙে ফেলার ব্যবস্থা করো। এলাকায় এরকম একটা ভূতের বাড়ি কিছুতেই থাকতে দেওয়া যায় না। ভূতের বাড়ি? হ্যাঁ, আমার লেবাররাও এরকমই কিছু একটা বলছিল বটে। আচ্ছা আচ্ছা বেশ, আমি আজই বটবেল কাকাবাবুর সঙ্গে কথা বলছি। হে ঠাকুর, এবার যেন ছক্কা পড়ে, এবার যেন ছক্কা পড়ে। ছক্কা 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 ছক্কা। যা বাচ্চু, তুই ঘরেই বসে থাক। এবার দেখে নে আমি তোর ওই পাকা গুটিটা পচাত করে খেয়ে নেবো। 5 5 5 5 5 পর 5 পর। এবার যা ঘরে বসে বিশ্রাম নে বাচ্চু। এই মোটেই না বিচ্ছু, কখনো পাঞ্জা পড়েনি, আমি স্পষ্ট দেখেছি 4 পড়েছে। তুই একদম চোট্টামি করবি না বলে দিচ্ছি। একদম বাজে কথা বলবি না বাচ্চু, আমি মোটেই চোট্টামো করি না। যেই দেখেছিস হেরে যাবি অমনি। 100 বার চোট্টামি করেছিস তুই, রোজ এরকম করিস তুই। বাটুলদা, ও বাটুলদা দেখো না, বিচ্ছুটা রোজ রোজ চোট্টামি করে আমায় হারিয়ে দেয়। তুমি কিছু বলবে না ওকে? আমি তো দুজনকেই বলবো। 7 সকালে উঠে লুডো নিয়ে বসেছিস, তোদের পড়াশোনা নেই? আজ তো রোববার বাটুল্লা, স্কুলে ছুটি, তাই একটু হাত পাকিয়ে নিচ্ছি আর কি। স্কুলে ছুটি পড়ে গেছে তো কি হয়েছে, স্কুল খুললেই তো পরীক্ষা। পরীক্ষার তো ঢের দেরি বাটুল্লা। আমার সব বন্ধুরা নানান জায়গায় বেড়াতে চলে গেছে, আমরাই শুধু। বাটুলদা, ও বাটুলদা, আমাদের কোথাও বেড়াতে নিয়ে চলো না। না না, স্কুল খুললেই পরীক্ষা। আগে পরীক্ষায় ভালো রেজাল্ট কর, তারপর বেড়ানোর কথা বলবি। কাছে পিঠে কোথাও নিয়ে চলো, 2-1 দিনের জন্য। বায়না করিস না বাচ্চু, যা দেখতো এখন আবার কে এলো। কি স্যার, আপনি? হ্যাঁ, বাটুলের সঙ্গে একটু দেখা করতে এলাম, বিশেষ প্রয়োজন। ও কি ঘরে আছে? হ্যাঁ স্যার, বাটুলদা তো ঘরেই আছে। বাটুলদা, স্যার এসেছেন, আপনি আসুন স্যার। বলুন বটবেল স্যার, সকালবেলায় আমার কাছে কি মনে করে? স্যার মনে হয় রোববার দুপুরবেলা মাংস ভাত খাবার নিমন্ত্রণ করতে এসেছেন বাটুল্লা। বিচ্ছু, তুই চুপ করবি। আপনি বলুন স্যার। এক উদ্ভট ঝামেলায় পড়ে তোমার কাছে ছুটে আসতে হলো বাটুল। সবাই তো তাই আসে স্যার। বিচ্ছু। সরি বাটুল্লা, স্যার আপনি বলুন বলুন। তুমি তো জানো বাটুল, আমার পূর্বপুরুষেরা থাকতেন হুগলির চন্দননগরে। সেখানে একটি বহু পুরনো বাড়িও আছে আমাদের। সে বাড়ির কথা তো আপনার মুখে আগেও কয়েকবার শুনেছি। সেই বাড়ির সঙ্গে তো অনেক ইতিহাস জড়িয়ে আছে। তা এখন কে থাকে সেই বাড়িতে? কেউ না বাটুল, কেউ থাকে না। আমার বাবা ও বাড়ি থেকে চলে আসার পর আমার কাকারা থাকতেন ওখানে। তারাও প্রায় 40 বছর হলো ওখান থেকে চলে এসেছেন। তার মানে 40 বছর ওই বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে আছে? হ্যাঁ বাটুল, প্রায় সেরকমই বলা যায়। মাঝে 2-3 জন ভাড়াতে এসেছিল, কিন্তু তারাও বেশি দিন থাকেনি। বেশ, সে না হয় বুঝলাম, কিন্তু সমস্যাটা কি? আমার পৈতৃক বাড়িটাকে তুমি বাঁচাও বাটুল, ওটাকে রক্ষা করো। বটবেল স্যার, আপনি শান্ত হন, আগে আমাকে খুলে বলুন সবটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি। দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে থাকায় ওখানে ঝোপ ঝাড় জঙ্গল গজিয়ে সেখানে সাপেদের আস্তানা তৈরি হয়েছিল। তাই আমি আর কাকা মিলে ঠিক করি ও বাড়ি মেরামতি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িটা ভাড়া দিয়ে দেব। সেই মতো আমার বন্ধুর ছেলে বিশুকে বাড়ি মেরামতির দায়িত্ব দিই। ও চন্দননগরের স্থানীয় ছেলে, কিন্তু বিশু ও বাড়ি পরিষ্কারের কাজ শুরু করতেই
তুমি বলো বাটুল, যে বাড়ির সঙ্গে এত স্মৃতি জড়িয়ে আছে, কত ইতিহাস জড়িয়ে আছে, এরকম হঠাৎ ভূতের উপদ্রবে সে বাড়ি ভেঙে ফেলতে হবে? তুমি কিছু একটা করো বাটুল, আমার আমার পৈতৃক ভিটেকে বাঁচাও। আপনি চিন্তা করবেন না, আমি ওই বাড়ির কিচ্ছু হতে দেব না। আপনি কালই আমাদের ওখানে নিয়ে চলুন। তুমি আমাকে নিশ্চিন্ত করলে বাটুল, আমরা তবে কাল সকাল সকালই রওনা দেব। এখন আমি যাই বাটুল। হ্যাঁ, আসুন। বাটুলদা, ও বাটুলদা, তাহলে কালকেই আমরা চন্দননগরে যাচ্ছি বলো? তোরা নয়, আমি যাচ্ছি। কিন্তু তুমি যে সকালে স্যারকে বললে কালকেই আমাদের নিয়ে চলুন। সেটা ঠিক তোর কানে ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাব কাল। চন্দননগরে যাওয়া মানে এক সোনালী ইতিহাসের সাক্ষী হতে পারা। বাটুলদা, শহরটার নাম চন্দননগর কেন হলো গো? তাও জানিস না বাচ্চু? দস্যু চন্দন সিং এর আস্তানা ছিল বলে ওই জায়গার নাম হয় চন্দননগর। এইসব ভুল ভাল তথ্য তুই কোথায় পেলি বিচ্ছু? না না, ওই বলছিলাম আর কি। দস্যু চন্দন সিং ওকে স্বপ্নে এসে বলে গেছে বাটুলদা। জেনে রাখ বিচ্ছু, এই শহরটার নামকরণ হয়েছিল সম্ভবত এখানকার চন্দন গাছ থেকে। আবার কারো কারো মতে নগরের অধিষ্ঠাত্রী দেবী বোরাই চণ্ডী বা মঙ্গল চণ্ডীর নাম অনুসারে। ফরাসি উপনিবেশ হওয়ায় এর আর এক ঐতিহাসিক নাম ছিল ফরাসডাঙ্গা। যা, এখন আর কথা নয়, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়, কাল সকাল সকাল রওনা দিতে হবে। গুড নাইট বাটুলদা। গুড নাইট বাটুল্লা। চন্দননগর, চারিদিকে চন্দনের গন্ধে কেমন মমা করছে দেখো বাটুল্লা। এত যানবাহনের ধোঁয়ায় তুই চন্দনের গন্ধ খুঁজে পেলি বিচ্ছু? চলুন বটমবেল স্যার, আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। আমি ইতিহাস বইতে পড়েছি বাটুলদা, এই শহরটায় ফরাসি উপনিবেশ ছিল 1947 সালের পরেও। ঠিকই পড়েছিস বাচ্চু। 1949 সালে এক গণভোটের মাধ্যমে চন্দননগর ভারতের অংশে পরিণত হয়। তার আগে পর্যন্ত কিন্তু এই চন্দননগর ফরাসিদের শাসনাধীন ছিল। তার মানে ভারতের স্বাধীনতা আন্দোলনে চন্দননগরের কোনো ভূমিকাই ছিল না? একেবারেই তা নয় বিচ্ছু, বরং স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের এক নিরাপদ আশ্রয়স্থল ছিল এই চন্দননগর। ফরাসি উপনিবেশ, তাই ব্রিটিশ পুলিশকে ফরাসিদের অনুমতি নিয়ে এখানে ঢুকতে হতো। সেই সুযোগে বিপ্লবীরা পালাতে পারতেন। বিপ্লবী কানাইলাল দত্তের জন্ম এই শহরেই। আলিপুর বোমার মামলায় অভিযুক্ত হয়ে অরবিন্দ ঘোষ এখানে আশ্রয় নেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কর্মীরাও আশ্রয় নিয়েছিলেন এখানেই। বিপ্লবী রাসবিহারী বসু, ঋষি অরবিন্দ ঘোষ, গণেশ ঘোষ, শ্রীশচন্দ্র ঘোষ, মতিলাল রায়ের স্মৃতিধন্য চন্দননগর ছিল অগ্নিযুগের বিপ্লবীদের আখড়া। 1911 সালে মতিলাল রায়ের প্রবর্তক সংঘর ভেতর প্রথম পরীক্ষা করা হয়েছিল রাসবিহারী বসুর বোমাটি, যা পরে নিক্ষেপ করা হয় বড়লাট হার্ডিন্স সাহেবের ওপর। ও, আমার গায়ে কাঁটা দিচ্ছে বাটুলদা। আচ্ছা বাটুল্লা, এই রাসবিহারী বসু কি সেই রাসবিহারী বসু যিনি আমাদের সুভাষচন্দ্র বসুকে নেতাজি বানিয়ে দিয়েছিলেন? ঠিক বলেছিস বিচ্ছু। দিল্লিতে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর বোমা হামলায় নেতৃত্বদানের কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করলে তিনি ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে 1915 সালে জাপানে পালিয়ে যান। পরে তিনি ভারতের বাইরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তথা আজাদ হিন্দ ফৌজকে সংগঠিত করেন। পরবর্তীকালে এই বাহিনীরই নেতৃত্ব দেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ওই দেখো বাটুল, কথা বলতে বলতে আমরা সেই বাড়ির কাছে পৌঁছে গেছি। ওই হলো সেই বাড়ি। চলুন ভেতর।
তাঁত শিল্পের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। সেই ব্যবসার টানেই আমাদের পূর্বপুরুষরা এই ফরাসডাঙ্গায় বাসা বাঁধেন। পরবর্তীকালে বস্ত্রশিল্প ছাড়াও কাঠ, রেশম ও মশলা রপ্তানির ব্যবসায় বেশ সমৃদ্ধি লাভ করেন তাঁরা। সেই সময়েই এই বাড়ি তৈরি করা হয়। এ বাড়ির বয়স 150 বছরেরও বেশি হবে। বটবেল স্যার, আপনারা 3 জন বাড়ির বাইরে রাস্তায় গিয়ে দাঁড়ান। আমাকে জানতেই হবে এই বন্ধ ঘরের রহস্য। সাবধানে বাটুলদা। চিন্তা করিস না বিচ্ছু, তোরা বাইরে যা তাড়াতাড়ি। আমাকে দেখতেই হবে কি আছে ঘরের ভেতর। আরে, এমন একটা পরিত্যক্ত ঘরে ওটা কিসের বাক্স পড়ে আছে? কি আছে ওই বাক্সটায়? আমাকে জানতেই হবে। ও, এই তাহলে ওই বন্ধ ঘরের রহস্য বাটুল বাবু। আপনি আসাতেই শেষমেশ এই রহস্যের সমাধান হলো। না বিশুবাবু, আমার মন বলছে এই রহস্যের সমাধান আমরা এখনো সবটা করে উঠতে পারিনি। কারণ আমরা তো এখনো জানিই না ওই বাক্সের ভিতরে কি আছে, তাই না বাটুলদা? ঠিক বলেছিস বাচ্চু। বাক্সটা ভেঙে ফেললেই তো সে রহস্যের সমাধান হয়ে যায় বাটুল। আপনার কি মনে হয় সেই চেষ্টা আমি করিনি দারোগাবাবু? তবে এটা কোনো যেমন তেমন বাক্স নয়। এর বয়স 100 বছরেরও বেশি। এত পুরনো জিনিস ভেঙে নষ্ট করা মানে ইতিহাসকে ধ্বংস করা। এর চাবি আমাকে খুঁজে পেতেই হবে। বটবেল স্যার, আপনি এই বাক্স সম্পর্কে কিছু বলতে পারবেন? না বাটুল, আমাদের পরিবারের এমন কোনো বাক্স কখনো ছিল বলে তো আমি শুনিনি। আপনার কাকা কি কিছু বলতে পারবেন এই ব্যাপারে? আমাকে একবার নিয়ে চলুন তো তার কাছে। সে আমি তোমাকে কালই নিয়ে যাব, কিন্তু ওনার যা বয়স তাতে ওনার কি আর কিছু মনে পড়বে? এই বাক্স আপনাদের পরিবারের নয়, তাহলে ওই বাড়িতে এই বাক্স এলো কোথা থেকে? আর এমন কে আছে যে আমাদের ক্ষতি করতে চায়নি, শুধু বাক্সটা রক্ষা করতে চেয়েছিল? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। কাকা, আপনি তো সবই শুনলেন। বাটুল বাবু আপনার সাথে ওই বাক্সের ব্যাপারে কথা বলতে চান। না 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 বাটুল, এমন কোন বাক্সের কথা আমি কখনো শুনিনি। আচ্ছা, আপনি বলতে পারবেন ওই ঘরটাতে কে থাকতো? আমি জ্ঞান হওয়া থেকে ওই ঘর বন্ধই দেখেছি। বাবার কাছে শুনেছি আমার জন্মের আগে ওই ঘরে একজন মহিলা থাকতেন। ওনার নাম সম্ভবত ছিল বিমলা। কে সেই বিমলা? তার পরিচয় কি? সে আমি জানি না বাটুল, তবে আমার যখন 1 বছর বয়স তখন একবার বাড়িতে ডাকাত পড়েছিল। তাদেরকে বাধা দিতে গিয়ে শুনেছি ওই মহিলা প্রাণ দেন। ওই ঘরটিতে
তারই জিনিসপত্র রাখা ছিল। যদি কখনো কেউ খোঁজ করে। এসেছিল কেউ? না না বাটুল, সে মারা যাবার পর আর কেউ কখনো খোঁজ নিতে আসেনি। ওই ঘর তখন থেকেই বন্ধ পড়ে আছে। বুঝলাম। বাটুলদা, ও বাটুলদা, তুমি কি বুঝলে গো? আমার কাকা কিন্তু কখনোই এর আগে ওই বিমলা সম্পর্কে আমাদের কিচ্ছুই বলেনি বাটুল। বাচ্চুরে, বাটুলদা এখন আমাদের সাথে হাঁটছে না রে। তাহলে কি করছে রে? দৌড়চ্ছে? না রে, ভাবছে, গভীর ভাবনা। ওই বিমলা দেবী, বাক্স, রহস্য রহস্য। বটবেল স্যার, আমি আজ রাতে ওই ঘরে আবার ঢুকবো। হ্যাঁ, ওই ঘরের মধ্যেই লুকিয়ে আছে ওই বাক্সের রহস্য, বিমলা দেবীর রহস্য, আমি নিশ্চিত। বিমলা দেবী, আপনি আমাকে ভরসা করতে পারেন। আমি ডাকাত নই। আপনার ওই বাক্সের প্রতি আমার কোনো লোভ নেই। আমি বাক্সটা এখনো খুলিনি। আমি আপনাকে সাহায্য করতে চাই, বিমলা দেবী। বাটুল, কোথায় আপনি? কোথায় আপনি? আপনি কোথায়? সারাদিন আমি বাটুল, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই সারাদিন। আবার কেন এসেছো তুমি? কি চাও তুমি? আমি জানতে চাই সব। আমায় সবকিছু খুলে বলুন, হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারবো। ওই বাক্স আমি ভেঙে ফেলিনি। আপনার অনুমতি ছাড়া ওই বাক্স আমি খুলবো না। আমাকে বলুন, কে আপনি? ওই ডাকাতির পর কি হয়েছিল আপনার? কি রেখেছিলেন ওই বাক্সে? আমি বিমলা, ভারত মাতার এক অভাগা মেয়ে। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম দেশ ও মাতৃকাকে স্বাধীন করব, দেশের সেবায় জীবন দেব। ওই ডাকাতগুলোর জন্য আমার স্বপ্ন ভেঙে গেল। ওরা আমাকে মেরে ফেলল। কিন্তু আমার দায়িত্ব আমার আত্মাকে মুক্ত হতে দেয়নি। এতগুলো বছর আমি এই ঘর আগলে বসে রয়েছি। কি সেই দায়িত্ব? কি আছে ওই ঘরে? ওই ঘরে আছে নেতাজির স্বপ্ন, আমাদের আশা বিশ্বাস। আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি জানো না বাটুল, নেতাজি আজাদ হিন্দ বাহিনী নিয়ে এগিয়ে আসছেন। নেতাজি ডাক দিয়েছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এবার আমরা স্বাধীন হবই বাটুল। আমাদের সর্বস্ব দিয়ে নেতাজির পাশে দাঁড়াতে হবে। আজাদ হিন্দ বাহিনীর খাদ্য প্রয়োজন, অস্ত্র প্রয়োজন, নতুন দেশ করতে অর্থ প্রয়োজন। তাই তো আমি সবার বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করেছি। মোহাম্মদ বাজারের খালিদা চাচি, বিলাস গাঁয়ের বিনোদিনী মাসি, তাদের সব গয়না তুলে দিয়েছেন আমার হাতে। কিন্তু ব্রিটিশ পুলিশের নজরে পড়ে গেলাম। আমি পালিয়ে এলাম এই ফরাসডাঙ্গায়। আর তারপরেই তার মানে কেউই আপনার সত্যি পরিচয় জানতো না। আর ওই বাক্সেই আছে আপনার সংগ্রহ করা সব গয়না, টাকা। হ্যাঁ হ্যাঁ বাটুল, আমি এই বাড়িতে পরিচারিকার ছদ্মবেশে লুকিয়েছিলাম। তুমি পারবে আমার এই অঞ্জলি নেতাজির পায়ে পৌঁছে দিতে? নইলে যে আমার আত্মা মুক্তি পাবে না। বিমলা দেবী, আপনার স্বপ্ন সার্থক হয়েছে। আমরা স্বাধীন হয়েছি। ব্রিটিশরা এ দেশ ছেড়ে চলে গেছে। তবে আপনার আত্মবলিদান বিফলে যাবে না। ওই সম্পদ দেশের কাজে লাগবে। আমি আপনাকে কথা দিচ্ছি। এবার আপনি ওই বাক্সের চাবি আমাকে দিন। এই নাও বাটুল। এসব কি বলছো তুমি বাটুল? হ্যাঁ, বিমলা দেবী চেয়েছিলেন তার এই সঞ্চয় আজাদ হিন্দ বাহিনীর কাজে আসুক, দেশ সেবায় কাজে লাগুক।
আজও ভারত মায়ের সেবায় যে সব বীর সন্তানেরা বর্ডারে পাহারা দিচ্ছে, জীবন বিপন্ন করে শত্রুর বিরুদ্ধে লড়ছে, বিমলা দেবীর এই সঞ্চয় যদি তাদের কাজে লাগে, তবেই তো বিমলা দেবীর আত্মা শান্তি পাবে। কি তাই না? আচ্ছা বলতো বিচ্ছু, আনুবিস কি? আনুবিস 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 হলো একটা বিশাল ভয়ঙ্কর বিষ। এই বিষটা আনারসে পাওয়া যায় বলে একে আনারস বিষ বলে, বুঝেছিস? কি আনারসের বিষকে আনুবিস বলে? হ্যাঁ বলেই তো। কেন তুমি এটা জানতে না বাটুলদা? মারবো এক গাঁটটা, তোমার ঠাট্টা করা বেরিয়ে যাবে। মূর্খ কোথাকার, পড়ার বই না পড়িস, মানুষ তো গল্পের বইও পড়ে নাকি? আর বাচ্চু, তোর প্রশ্নটাও ভুল। আনুবিস কি নয়, আনুবিস কে? শোন, আনুবিস হলো প্রাচীন মিশরের মৃত্যুর দেবতার নাম। এর মাথাটা শেয়ালের মতো আর শরীরটা মানুষের মতো। বাচ্চু তুই দাঁড়া। এই বিচ্ছু, তুই দেখ গিয়ে, এটা তোর ভুল ভাল উত্তর দেওয়ার শাস্তি। বিচ্ছুটা দিন দিন আরো বিচ্ছু হয়ে উঠছে। আপনি বাঁটুল বাবু? আমি হলাম যে পঞ্চানন হালদার। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি আমায়... আপনি আগে বসুন, বসুন, তারপর আস্তে আস্তে বলুন। হ্যাঁ হ্যাঁ, এই তো মুশকিল আসান বসে আছেন, সব সমস্যার সমাধান করে দেবেন। বসি বসি। হ্যাঁ হ্যাঁ বলুন, বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে বেরোলেন কেন? তাছাড়া গাড়ি যখন সঙ্গেই আছে। আপনি কি করে জানলেন? কি যে আপনি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছেন? খুব সহজ। আপনার পায়ে দুটো চটি কালো হলেও ডিজাইনটা আলাদা, আর এটা মানুষ তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোলেই একমাত্র করতে পারে। আর ওই যে গাড়ি গাড়ি ওটা তো আপনার গলির বাইরে রেখে এসেছি। ওই যে আপনার চশমা, এসি গাড়িতে এসেছেন, এখন গাড়ি থেকে নামতেই চশমার কাঁচে বাষ্প জমছে। যাক, বাঁচালেন মশাই। এবার আমি শিওর যে একদম আমি ঠিকঠাক জায়গায় এসে পৌঁছেছি। এবার বলুন, আপনি এত ঘাবড়ে আছেন কেন? মূর্তি মূর্তি, বুঝলেন? মূর্তি? হ্যাঁ বাটুল বাবু, আমার বড়দা স্বর্গীয় দশানন হালদার ইতিহাস প্রেমী মানুষ ছিলেন। জাহাজে কাজ করতেন, অবিবাহিত মানুষ, দেশে বিদেশে ঘুরতেন আর নানা দুষ্প্রাপ্য মূর্তি সংগ্রহ করতেন। উনি চলে যাওয়ার পর সেসব মূর্তি উত্তরাধিকার সূত্রে আমার হাতে এসেছে। সত্যি কথা বলতে, এসব মূর্তি টুর্তি আমি বিশেষ একটা বুঝি না। তা আপনি করেনটা কি? মানে আপনার পেশা? পেশা? পেশা বলতে ওই বাপ ঠাকুরদার আদি ব্যবসা, হোশিয়ারির ব্যবসা। দাদা তো এদিকে আর ঢুকলেন না, তাই আমাকেই সামলাতে হলো আর কি। আপনার ছেলে মেয়ে? না মশাই, আমি ওই ব্যাপারে দাদার পথটাই নিয়ে নিয়েছি। বাড়িতে আমি আর আমাদের পুরনো চাকর রতন, রাঁধুনি, মালি, দারোয়ান মিলে আরো গোটা জনা পাঁচেক। তার সমস্যাটা কি হলো? যেটা বলছিলাম আর কি, বাড়িতে অনেক দামি দামি মূর্তি আছে, কিন্তু দাদা মারা যাবার আগে একটা মূর্তি হাতে দিয়ে বলেছিলেন সেটা নাকি দুর্মূল্য। দুর্মূল্য মূর্তি? দুর্মূল্য মূর্তি? আনুবিসের মূর্তি। তোমরা হয়তো নাম শোনোনি, বাটুল বাবু নিশ্চয়ই শুনেছেন। না জানার কি আছে? আনুবিস হলো প্রাচীন মিশরের মৃত্যুর দেবতা। এর মাথাটা শিয়ালের মতো আর দেহটা মানুষের মতো। সাবাস সাবাস সাবাস। আপনার অ্যাসিস্ট্যান্টও তো দেখছি তুখর মশাই। তা সেই মূর্তি কি খোয়া গেছে নাকি? না 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 না, খোয়া যায়নি, এখনো খোয়া যায়নি, বুঝলেন তো? তবে খোয়া যাবে। আচ্ছা, তা কি করে বুঝলেন? হুমকি টুমকি পেয়েছেন নাকি? এই দেখুন না, দেখুন। মূর্তিটা নেব বলে দুদিন ছাড় দিয়েছিলাম,
আগামী শনিবার পাক্কা নিয়ে যাব। যদি দেখি মূর্তিটা বের করে রাখিসনি, তাহলে কিন্তু পুরো বাড়ি বোমা মেরে উড়িয়ে দেব। পুরো চিঠি জুড়ে কত কাটাকুটি, বানানের তো বলিহারি। চোর পড়াশুনোয় অষ্টরম্ভা মনে হচ্ছে। তা এর আগেও চিঠি দিয়েছিল বুঝি? দিয়েছিল বাটুল বাবু, দুটো দিয়েছিল। একই কথা, আনুবিসের মূর্তিটা চাই। মূর্তিটা বাক্স থেকে বের করে রাখতে বলেছিল। তারপর? প্রথম চিঠিটাতে আমি পাত্তা দিইনি, কিন্তু যেদিন মূর্তিটা চুরি করতে আসবে বলেছিল সেদিন রাত্রে কে রে? এটা কি? বলেছিলাম মূর্তিটা বের করে রাখতে, নিশ্চয়ই রাখিসনি। আগামী শনিবার আবার আসবো। এবার মূর্তিটা বের করে না রাখলে কপালে দুঃখ আছে। আর যদি পুলিশকে জানাস, তাহলে সকালে হাঁটতে যাওয়ার সময় গুলি করে দেব। তারপর আর কি, গতকাল শনিবার ছিল। এক সপ্তাহ তো খুব ভয়ে ভয়ে কাটালাম। ঘর থেকেও বিশেষ বেরোয়নি। রাত্রিবেলা সিন্দুক থেকে মূর্তিটা বের করে শোবার ঘরেই রেখেছিলাম, কিন্তু রাতে কিছু গন্ডগোল হয়নি। সকালে উঠে মূর্তিটাকে চোখের সামনে দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপরে এক সপ্তাহ পরে মর্নিং ওয়াক করতে বেরোলাম, কিন্তু ফিরে এসে বসতে না বসতেই রতন এসে চিঠিটা আমার হাতে দিল। বুঝলাম। তা আপনার কারোর উপর সন্দেহ হয় কি? না 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 না, সন্দেহ আর কাকে হবে? আমার বাড়িতে তো কারোর বিশেষ একটা যাতায়াত নেই, আর চাকর বাকরেরা খুবই বিশ্বস্ত। রতন বাদে রাতে আর কেউ থাকেও না। আপনি রিসেন্টলি কি মূর্তিটা কাউকে দেখিয়েছিলেন, মানে বিক্রি টিক্রি করার জন্য? না 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 বাটুল বাবু, কারোকে দেখায়নি। আর বিক্রির তো কোনো প্রশ্নই ওঠে না। আরে এমনিতেই ভগবানের দয়ায় আমার যা আছে তাতে আজ থেকে যদি কাজকর্ম বন্ধ করে দিই, সারা জীবন আরামে কাটিয়ে দিতে পারবো। তবু আমি বলবো এ কোনো বাইরের লোকের কাজ নয়, পরিচিতদেরই কাজ। যাই হোক, আমি একবার মূর্তিটা নিজের চোখে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বাটুল বাবু, কিন্তু আমি তো আজ সেটা হাতে করে আনিনি। কাল নিয়ে আসবো কি? না না, অত দেরি করলে চলবে না। তার চেয়ে বরং আপনার আপত্তি না থাকলে আমি এক্ষুনি আপনার সাথে আপনার বাড়িতে গিয়ে মূর্তিটা দেখে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ, এ তো অতি উত্তম প্রস্তাব। তাই চলো চলো চলো। বাহ, কি সুন্দর! দেখেই বোঝা যাচ্ছে এই মূর্তি বহু প্রাচীন। এ মূর্তি সত্যি দুর্মূল্য। এই জিনিস আপনি কিছুতেই ভয় পেয়ে হাতছাড়া করবেন না পঞ্চানন বাবু। আমিও কি হাত ছাড়া করতে চাই মাটুল বাবু? দাদা চলে যাবার সময় নিজের হাতে এটা আমায় দিয়ে গেছেন, কিন্তু ওই কথায় বলে না, নিজে বাঁচলে তো বাপের নাম। আমার অবস্থাটাও হয়েছে তেমন। নিজেই যদি না বাঁচি তাহলে আর মূর্তি রেখে কি করব? আপনিও বাঁচবেন আর আপনার মূর্তিও বাঁচবে, কোনো চিন্তা করবেন না। আপনি বললেন এই চোর আমার পরিচিত কেউ, সেটা আপনি এত নিশ্চিত হয়ে কি করে বললেন? আমাদের এই পাড়ায় তো মোটামুটি সবাই জানে যে আমার বাড়িতে অনেক দামি দামি মূর্তি আছে। তা হয়তো জানে, কিন্তু স্পেসিফিক্যালি আনুবিসের মূর্তি যে আছে সেটা তো জানার কথা নয়। আর যেখানে আপনি এটাকে সিন্দুকের ভেতর রাখেন, শুধু তাই নয়, যে লোক আপনার বাড়িতে ডাকাতির হুমকি দিচ্ছে এই বাড়িতে তার ভালোই যাতায়াত আছে। না হলে সে এটাই বা জানবে কিভাবে যে আনুবিসের মূর্তিটা আপনি সিন্দুকে রাখেন? ঠিক বলেছেন তো, এটা তো আমি ভেবে দেখিনি। আমি শুধু একটা কথাই ভাবছি, যে লোক বাড়ি বয়ে চুরি করতে আসছে সে বারবার মূর্তিটা বের করে রাখতে কেন বলছে? দরজা ভাঙতে পারলে সিন্দুক ভাঙতে পারবে না? পারবে না বাটুল বাবু। এই সিন্দুকটা লোহার কাঠ দিয়ে একটা অদ্ভুত কায়দায় তৈরি, এত সহজে ভাঙা সম্ভবই নয়। চাবি ছাড়া এই সিন্দুক কিছুতেই খোলা যাবে না, খোলা যাবে না। তার মানে এই চোর আপনার বাড়ির অনেক কিছু জানলেও সিন্দুকের চাবিটা কোথায় আছে সেটা জানে না। একদম ঠিক বলেছেন, ওটা আমি ছাড়া আর কেউই জানে না। দাঁড়া, আপনাকে দেখাই।
বাহ, দারুণ বন্দোবস্ত। নিন, এবার এটা জায়গা মতো রেখে দিন। দাঁড়ান, আপনার জন্য একটু শরবতের ব্যবস্থা করি। না না, ওসবের দরকার নেই, আগে আপনার প্রবলেমটা সলভ করি। আরে সেসব হবে কোন, রতনটা না শরবত দারুণ বানায়, এক গ্লাস খেয়ে দেখুন। রত্না, বলি ও রত্না। উফ বাবু, আপনারে কতবার কমুছে গোতনা দেশে চলে গেছে, দাদার শরীরটা সারলে আবার লই আসুননি। ও তুই আবার শুরু করলি? যা তো বাবা, আমাদের জন্য শরবত নিয়ে আয়। শরবত শরবত। আখরোট? এইটা কি আখরোট খাওয়ানোর সময়? আমি বরং 2 গ্লাস শরবত কইরা লই আসি। বোঝো কাণ্ড। অহন আপনি হাসতেছেন তো? রতনের রাতে শরবত খাইলে বুঝবেন কি অমৃত খাইলেন। এই এই অনেক বকেছিস, এখন যা তো, ভেতরে যা, ভেতরে যা। যাইতাছি। আর এই সপ্তাহে কিন্তু শনিবার আমারে দেশে যাইতেই হইব কইয়া দিলাম। দাদার শরীরটা ঠিক নাই, গোতনাটা একা একা আর কত করব। ওরে বাবা ঠিক আছে, যাস, এখন শরবতটা নিয়ে আয়। শরবত শরবত। বুঝছি। এই রতন আপনাদের বাড়িতে কতদিন কাজ করছে পঞ্চানন বাবু? রতনের জন্মই হয়েছে এই বাড়িতে বাটুল বাবু। ছোটবেলায় আমরা একসাথে খেলাধুলো করতাম, দেখলেন না, ওর সাথে আমার ঠিক মনিভৃত্যের সম্পর্ক নয়। আই সি। তা ও কি প্রত্যেক শনিবারই দেশে যায়? হ্যাঁ, প্রত্যেক শনিবারই যায়। ঘন্টা 2 রাস্তা তো, শনিবার যায়, রোববার চলে আসে। গত 2 শনিবারও গেছিল কি? না, গত 2 শনিবার আমি এই চোরের ভয়ে ওকে যেতে দিইনি। যে চোরের ভয়ে আটকালেন সেই চোরই তো এলো না। যাই হোক, এই সপ্তাহে কিন্তু ওকে অবশ্যই যেতে দেবেন। ওর দাদার শরীরের কথাটাও তো আপনার ভাবা উচিত। বেশ, আপনি যখন বলছেন। ঠিক আছে, আপাতত তাহলে আমি উঠি। আপনি পরশুদিন সকালে আমার সাথে এসে একবার দেখা করবেন। কিন্তু শরবত? সে না হয় হবে আরেকদিন। এই বিচ্ছু, তুই ফুটবল নিয়ে কোথায় যাচ্ছিস রে? এখনো তো 4টেও বাজেনি। আসতে বল, বাটুলদা জানতে পারলেই ঝামেলা করবে। ধুর, বাটুলদা কি এখানে আছে নাকি? সেই পঞ্চানন বাবুর বাড়ি থেকে ফেরার পর সেই যে রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করেছে, তারপর আর একবারও বেরোয়নি। আরে বাস, নিশ্চয়ই স্পেশাল কিছু বানাচ্ছে রে বাচ্চু। ভেবেই জিভে জল এসে যাচ্ছে রে। কি জানি রে, আমার তো তা মনে হচ্ছে না। কেস সলভ না করে এখন বাটুলদা পোলাও মাংস রাঁধবে। তুই কিচ্ছু জানিস না। ওই পাঁচু বাবু না কে? আরে বাবা, পঞ্চানন বাবু। হ্যাঁ, ওই একই হলো। ওর বাড়িতে গিয়ে বুঝেছে এই কেস বাটুলদা জীবনেও সলভ করতে পারবে না, তাই মনের দুঃখে নিজের পেশাই বদলে ফেলবে বলে ঠিক করেছে। এবার বাটুলদা হবে রাঁধুনি। বাটুলদা, বাচ্চাকে 10টা অঙ্ক দিয়েছ আর আমাকে 15টা অঙ্ক দিয়েছ কেন ভাই? কাল 4টের আগে ফুটবল নিয়ে বাচ্চু তো বাড়ি থেকে বেরোয়নি, তুই বেরিয়েছিলি, তাই এটা তোর পানিশমেন্ট। ও, তোরা অঙ্ক কর, আমি দেখছি। কালকে ফুটবলের কথাটা তুই বলেছিস তাই না বাচ্চু? সত্যি বলছি রে বিচ্ছু, আমি কিচ্ছু বলিনি। আসুন আসুন পঞ্চানন বাবু, ঘরে আসুন। যা যা বললাম মনে থাকবে তো? খুব মনে থাকবে। বেশ, তাহলে কাজটা হলেই ফোন করবেন। অবশ্যই। কিরে, তোর সকাল হলো? সকাল না রে, ভোর হলো। ভোর? সকাল 8টার সময় ভোর? ওর কথা বাদ দাও তো বাটুলদা, আগে বলো ওই আনুবিসের কি হলো? এখনো নতুন কিছু খবর পাইনি। কালই তো শনিবার গেল, দেখা যাক চুরি হলো কিনা। নিশ্চয়ই পঞ্চানন বাবু। হ্যালো পঞ্চানন বাবু। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং, বলুন। হ্যাঁ হ্যাঁ, চুরি হয়েছে সত্যি? আরে বাহ 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 বাহ, যাক, অবশেষে আনুবিসের মূর্তি চুরি হলো তাহলে। কনগ্রাচুলেশনস কনগ্রাচুলেশনস। যাক, আপনার প্রবলেম আপাতত অর্ধেক সলভড। তাহলে এখন রাখি।
আনুবিস চুরি হয়ে গেছে বাটুলদা? হ্যাঁ রে বাচ্চু, আনুবিসের মূর্তিটা কাল রাতে চুরি হয়ে গেছে। আরে এটা শুনে তুমি এত আনন্দ পাচ্ছ বাটুলদা? লোকটা তোমার কাছে এলো মূর্তিটাকে বাঁচানোর জন্য, আর মূর্তিটা চুরি হয়ে যাওয়াতে তুমি ওনাকে কংগ্রাচুলেশন বললে? বলবো না, আমি তো যাতে চুরি হয় সেই চেষ্টাই করছিলাম। বলেছিলাম না বাটুলদা এবার রাঁধুনি হবে। আবার কে ফোন করলো? হ্যালো। হ্যালো, বাটুল বাবু আছে? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আপনার সাথে একটু দরকার আছে। তার আগে আপনার নামটা বলুন। আমি মানে সঞ্জয়। হ্যাঁ বলুন সঞ্জয় বাবু। আমি একটা মূর্তি কিনেছি, সেই মূর্তিটা আশ্চর্যজনকভাবে চুরি হয়ে গেছে। আনুবিসের মূর্তি ছিল কি ওটা? হ্যাঁ, এ কি আপনি জানলেন কি করে? ভুলে যাবেন না আমি বাটুল, আমি সব জানি। হ্যাঁ 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 বাটুল বাবু, কাল রাতে আমি মূর্তিটাকে জলে ডুবিয়ে রেখেছিলাম। জলে ডুবিয়ে রেখেছিলেন কেন? মূর্তিটার নিচে লেখা ছিল এক রাত জলে ডুবিয়ে রাখলে মূর্তিটা আরো চকচক করবে, আর তাই বাটুল বাবু মূর্তিটা একেবারে এইভাবে উধাও হয়ে গেল। বেশ, আপনি আজ বিকেলে আমার বাড়িতে চলে আসুন, অ্যাড্রেস দেওয়া আছে, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে বাটুল বাবু। এতগুলো বছরে এই প্রথমবার স্বয়ং চোর এসে বাটুলের কাছে ধরা দিল। এবার আমি কি করি বলুন তো? অতগুলো টাকা দিয়ে মূর্তিটা কিনলাম। কত টাকা দিয়ে কিনেছেন? পাক্কা 10,000 টাকা দিয়ে, একেবারে আসল মূর্তি। কিন্তু এক গামলা জলে মূর্তিটা চুবিয়ে রাখতেই মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। 10,000 টাকা দিয়ে আপনি আসল আনুবিসের মূর্তি কিনেছিলেন, তা কোথা থেকে কিনলেন? মানে আছে আমাদের গ্রামে একজন থাকে, তার জামাইয়ের কাছ থেকে। সেই জামাইয়ের নাম কি পঞ্চানন হালদার? না মানে আমি ঠিক মানে। আরে ও যেই মূর্তিটার কথা বলছে সেটা তো আমি পঞ্চানন হালদারকে দিয়ে বানিয়ে দিয়েছিলাম। আর ওই মূর্তিটাই ও চুরি করেছে। হ্যাঁ, আমি মূর্তি চুরি করেছি? আপনি কি বলছেন? আমার নিজের মূর্তি কাল রাতে চুরি গেছে, এই বুদ্ধি আপনার? না না না, আমি পুলিশের কাছেই যাচ্ছি। আরে দাঁড়ান সঞ্জয় বাবু, সঞ্জয় তো নাকি অন্য কোনো নাম আছে? আপনি কি বলছেন বলুন তো, আমি কিছুই বুঝতে পারছি না। আর আমার দেরি হয়ে যাচ্ছে, আমি পুলিশের কাছেই যাচ্ছি। পুলিশ কেন, স্বয়ং ভগবান এলেও আপনার মূর্তি উদ্ধার করতে পারবে না, কারণ নুনের তৈরি মূর্তি জলে ডুবিয়ে রাখলে তার মূর্তি থাকে না, গলে জল হয়ে যায়। নুন? হ্যাঁ নুন। আর তবুও যদি মনে করেন পুলিশ আপনাকে হেল্প করতে পারবে, তাহলে আপনাকে কষ্ট করতে হবে না। পুলিশকে ডাকার জন্য লোক আমার কাছে আছে। পঞ্চানন বাবু, দেখে যান আপনার মূর্তি চোরকে। ঘটন, তুই? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না রে। তোর দাদু কাকা এত বছর ধরে আমাদের বাড়িতে রয়েছে, কোনোদিন কোনো অন্যায় কাজ করেনি, আর তুই সেই রতনের ভাইপো হয়ে এত বড় অন্যায়টা করতে পারলি বাবা? আমি পুলিশকে ডাকছি পঞ্চানন বাবু, এরা পুলিশের কাছেই জব্দ হবে। আমাকে ছেড়ে দিন কাকা বাবু, আমাকে ছেড়ে দিন। আমার খুব অন্যায় হয়ে গেছে। আমি আর কখনো এসব করবো না কাকা বাবু, আমায় ছেড়ে দিন। কোনো কথা শুনবেন না পঞ্চানন বাবু। না বাটুল বাবু, রতন হলো গিয়ে আমার বন্ধুর সমান। ওর ভাইপোকে আমি নিজের হাতে পুলিশে ধরাতে পারবো না, ওকে যা শাস্তি দেওয়ার ওই রতনই দেবে। আর আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আজকে তো আমার মনের অবস্থাটা বুঝতেই পারছেন। আমি আপনার সাথে পরে যোগাযোগ করে পারিশ্রমিকটা দিয়ে দেব। নমস্কার। এই চল চল বলছি, চল। কনফার্ম ছিলাম না, তবে সন্দেহ ছিলই। চোর ঘরের নারী নক্ষত্র সব জানে, আর এদিকে প্রত্যেকবারই বলে শনিবার রাতে আসবে, তার মানে সে জানে যে শনিবার করে রতন থাকে না। সে তো বাকি চাকররাও জানতো। গুড কোয়েশ্চেন।
কিন্তু পর পর দুটো শনিবার যে লাস্ট মোমেন্টে রতনের যাওয়া ক্যান্সেল হয় সেটা তো কেউ জানতো না। সেই খবরটা তাহলে কে জানতে পারে? রতনের বাড়ির লোক। আর রতনের বাড়ির লোকেদের মধ্যে একমাত্র ঘোতনই ওই বাড়িতে আগে এসে থেকেছে। তাই দুয়ে দুয়ে চার করতে আমার বেশি সময় লাগলো না। এবার চোরকে হাতে নাতে ধরতে গেলে সে নিজে থেকে ধরা না দিলে তাকে ধরা মুশকিল। তাই খুব খেটে নুন আর অ্যাডহেসিভ দিয়ে একটা নকল আনুবিস তৈরি করলাম, আর তার নিচে একটা ছোট্ট স্লিপে মূর্তি পালিশ করার উপায় হিসেবে মূর্তিটাকে এক রাতে জলে ডুবিয়ে রাখার কথা লিখলাম। তারপরে পঞ্চানন বাবু সেই নুনের মূর্তি সিন্ধুক থেকে বার করে বাইরে রাখলো। চোর ওটাই আসল মূর্তি ভেবে চুরি করলো। তারপর নুনের মূর্তি জলে চুবিয়ে রাখলো, মূর্তি গলে গেল। সোজা আঙুলে ঘি না উঠলে মাঝে মাঝে আঙুলটাকে বেঁকাতেই হয়, তাই না?